সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শপথের পর মন্ত্রিসভার নতুন ৪ সদস্যকে শপথ পাঠ করাবেন তিনি। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমানে স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় ভারপ্রাপ্ত স্পিকারই শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। এতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশে যানবাহন চলাচলের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। এদিকে শপথের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাদ জুমা জিয়া দম্পতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মোনাজাত করেন তিনি। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাষ্ট্রপতি শপথ পড়াবেন মন্ত্রিসভার নতুন ৪ সদস্যকে। এই বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন বঙ্গভবনের সামনে থেকে সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, শপথের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন বঙ্গভবনে? আর কিছুক্ষণ পরেই তো আমরা জানি যে শপথ অনুষ্ঠান হবে। মন্ত্রিসভার নতুন মুখদের সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি মার্জিয়া, যেমনটি বলছিলেন, আজকে এই বঙ্গভবনে একটি ব্যাপক আনুষ্ঠানিকতা আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান এবং পাশাপাশি যেটি বললেন যে ৪ জন মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে, সব কিছু মিলিয়ে এখানকার যে সবশেষ প্রস্তুতি সেটি কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সব ধরনের প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পুরো এই বঙ্গভবনের পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবং রাষ্ট্রপতির শপথটি অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৭:৩০টায় এই বঙ্গভবনের দরবার হলে, এবং সেই দরবার হলের শপথ বাক্য পাঠ করাবেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার যিনি রয়েছেন কায়সার কামাল, তিনি। এবং পুরো এই আনুষ্ঠানিকতার যে আয়োজন, সেই আনুষ্ঠানিকতার আয়োজনে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গুনি। এবং এই বঙ্গভবনের দরবার হলে আমরা যতদূর জানতে পেরেছি যে প্রায় ১২০০র মতো অতিথি আজকের এখানে আমন্ত্রিত, এবং তারা হয়তো, আমরা যে খবর পেয়েছি, ৫:৩০ নাগাদ তারা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করবেন। তো যেটি আনুষ্ঠানিকতার কথা যেটি বললেন যে পুরোপুরি আনুষ্ঠানিকতা, সব ধরনের আনুষ্ঠানিকতা প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন হয়েছে, এবং রাষ্ট্রপতিকে বরণ করতে বঙ্গভবন পুরোপুরি প্রস্তুত, আমরা সেটি বলতেই পারি। এবং আজকে রাষ্ট্রপতির এই শপথের আগে আমরা যেটি জানতে পেরেছি যে দুপুরে জুমার নামাজ শেষে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে শেরেবাংলা নগরে, সেখানে তিনি গিয়েছিলেন এবং তাদের সেই সমাধিস্থলে তিনি কবর জিয়ারত করেছেন। এবং আপনি জানেন যে দীর্ঘ সময় তিনি বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন, এবং সেই মহাসচিবের দায়িত্বে থাকাকালীন সময়ে এই বিএনপিকে সংগঠিত রাখা, কারণ ২০১৮ সালে যখন বেগম খালেদা জিয়া কারান্তরীণ হয় এবং তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বর্তমানে প্রধানমন্ত্রী, তিনি যখন দেশের বাইরে ছিলেন, তখন কিন্তু বিএনপির এই ক্রান্তিকালীন সময় তিনি একটি বড় ভূমিকা পালন করেছিলেন। আমার সাথে আমার সহকর্মী হোসাইন রয়েছেন, তিনি দীর্ঘদিন যাবৎ এই পলিটিক্যাল বিট কভার করার সুবাদে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভিন্ন সংবাদ তিনি কভার করেছেন। আমরা একটু তার মাধ্যমেই জানতে চাই যে একেবারে তৃণমূল থেকে উঠে এসে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার কাছে একটু জানতে চাই যে তার কাছে আসলে মানুষের প্রত্যাশার জায়গাটি কীরকম? আপনি তো দীর্ঘদিন পলিটিক্যাল সংবাদ সংগ্রহ করেছেন। প্রথমত ৩৫ বছর পর প্রথমবারের মতো সংসদ সদস্যদের সরাসরি ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং আজকে তিনি শপথ নেবেন। এটি আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। সরকারি দল এবং সরকারের বাইরে যা বিরোধী দল যারা রয়েছেন, প্রত্যেকে মনে করছেন যে আসলে নির্বাচনী ব্যবস্থা এবং দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য তার যে নির্বাচন, সেই নির্বাচনটি আসলে বিশেষ গুরুত্ব বহন করে। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি জানেন যে দীর্ঘ ৪ দশকের বেশি সময় ধরে তিনি রাজনীতির মাঠে একেবারে তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা তিনি, এবং ১.৫ দশকের বেশি সময় ধরে তিনি কিন্তু বিএনপি, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন, মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলকে সংঘবদ্ধ করেছেন। আপনি জানেন যে দলের বর্তমান চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন দেশের বাইরে ছিলেন, সেই সময় দলকে তিনি একেবারে দলের দুঃসময়ে দলের হাল ধরেছেন, নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি সারা দেশের মানুষের একটা ব্যাপক প্রত্যাশা রয়েছে যে সাংবিধানিক সর্বোচ্চ পদে তিনি অধিষ্ঠিত হচ্ছেন, সেই জায়গায় তিনি নির্মোহ এবং নিরপেক্ষভাবে তার দায়িত্ব তিনি পালন করবেন, সেই প্রত্যাশা তার প্রতি রয়েছে। এছাড়া বিভিন্ন সময় দলের যে
দেশের যে ক্রান্তিকালীন যে সময় আসে, যে সংকট আসে, সেই সংকটের জায়গা থেকে একজন মহাসচিব দীর্ঘদিন ধরে তিনি দায়িত্ব পালন করেছেন জাতীয়তাবাদী দলের মতো একটি দলের, সেই জায়গা থেকে সংকটকালীন মুহূর্তে একজন রাজনীতিবিদ, একজন প্রজ্ঞাবান দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে মহাসচিব বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতির দায়িত্বে সেই সংকটকালীন মুহূর্তে অন্য যে কারো থেকেই তার দায়িত্বটি তিনি যথাযথভাবে এবং ভালোভাবেই পালন করতে পারবেন বলে সবাই প্রত্যাশা রাখছেন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন মার্জিয়া। এই দীর্ঘ বর্ণাঢ্য জীবন বিএনপির মহাসচিব থাকাকালীন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন এবং তার কাছে মানুষের যে প্রত্যাশা, সবাই প্রত্যাশা করছেন, সেই প্রত্যাশার জায়গায় আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৌঁছাতে পারবেন। তো এখন যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা হয়তো অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে। আমরা রয়েছি বঙ্গভবনের সামনে, পরবর্তীতে হয়তো এখানকার আপডেট আপনাকে আমরা জানানোর চেষ্টা করব দর্শকদেরকে। শফিকুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। আপনি খোঁজ খবর রাখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে হেয়ার রোডে আছেন আমাদের আরেক সহকর্মী মোহন ইসলাম। আমরা যেমনটি জানি কিছুক্ষণ পরই মির্জা ফখরুল ইসলাম বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন, সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহন। মির্জা ফখরুলের পরবর্তী কর্মসূচি আর কি কি আছে জানাবেন। করবেন সন্ধ্যা 7টায় সেই শপথ গ্রহণের অনুষ্ঠান শুরু হবে বলে আমরা জেনেছি। আমরা তার যে সরকারি বাসভবন রয়েছে, যখন তিনি মন্ত্রী ছিলেন অর্থাৎ এলজিআরডি মিনিস্ট্রির দায়িত্ব পালন করছিলেন, তখন তাকে যে বাসভবনটি বরাদ্দ দেওয়া হয়েছিল হেয়ার রোডের 35 নম্বর, সেই বাসার সামনে আছি আমরা। চেষ্টা করছি জানার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি, তিনি কখন বের হন এবং তিনি বের হওয়ার পরে সরাসরি আপনার বঙ্গভবনে যাবেন। সেইখানে তাকে রাষ্ট্রপতি পদে শপথ পাঠ করানো হবে এবং সেই শপথটি পাঠ করাবেন স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার জাতীয় সংসদের কায়সার কামাল। এবং সেই আনুষ্ঠানিকতা সেখানে আজকে আছে এবং সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি, বিশেষ করে বঙ্গভবনের সূত্রে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি আছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট, তিনি কিন্তু আজকে দুপুরে জুম্মার নামাজের পর তিনি তার যে দল, এখন তো বর্তমানে তিনি দলে নেই, কিন্তু তিনি যে দলের সাথে রাজনীতিতে ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন এবং সেইখানে তিনি দোয়া চেয়েছেন এবং সবার জন্য তিনি শুভকামনা জানিয়েছেন। আজকের পরে তিনি যখন শপথ গ্রহণ করবেন, তারপর থেকে কিন্তু তিনি বঙ্গভবনে থাকবেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি অনুযায়ী যে কাস্টমস বা যে কাজগুলো করার কথা, সেই কাজগুলো তিনি করবেন। মোটা দাগে বলতে গেলে আমরা ওনার বাসভবনের সামনে আছি, যে বাসভবনটি আজকে পর্যন্ত এখানে উনি থাকবেন, হয়তো পরে তো বঙ্গভবনে উঠে যাবেন। ফলে উনি যখন বের হয়ে যাবেন বঙ্গভবনে এবং রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করবেন, সেই সংবাদটি তিশা আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিব। মোহন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, হেয়ার রোডের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। আকার বাড়ছে মন্ত্রিসভার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র বলছে, শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রো জেরি, গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ। রাতে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই বিষয়ে আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। 180 দিন আগে থেকেই এই সময়ের পর নতুন মন্ত্রী যুক্ত হওয়া আর মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ছিল। এবার জানা যাচ্ছে শুক্রবার রাতেই শপথ নেবেন 4 জন। এদের মধ্যে 3 জন পূর্ণমন্ত্রী আর 1 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল মঈন খান, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রো জেরি ও বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ। আর প্রতিমন্ত্রী হতে পারেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এদিকে সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই তার কাছে শপথ বাক্য পাঠ করবেন মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এ সময় সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন। এদিকে আভাস পাওয়া যাচ্ছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেয়ার পর আগে থেকে দায়িত্ব পালন করে আসাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে। সিফাত ফারুকী, 71, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন রুহুল কবির রিজভী। গত দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। দায়িত্ব পাওয়ার পর বললেন, তৃণমূলকে নিয়ে সামনের দিকে এগুবেন তিনি।
আর অঙ্গীকার করেন তৃণমূলের সাথে জাতীয় পর্যায়ের দূরত্ব ঘুচিয়ে আনবেন। কথা প্রসঙ্গে জানান, লড়াই সংগ্রামের সময় কবে গ্রেফতার হবেন অনেক সময় আগেভাগেই বুঝতে পারতেন তিনি। মাহিলা ইসলামের প্রতিবেদন। বিএনপির রাজনীতি করি, মানুষের মধ্যে রাজনীতি করি। 17 বছরের রাজনৈতিক পথ চলায় গ্রেফতার, মামলা আর নির্যাতন, কোনোটিই রুহুল কবির রিজভী কখন গ্রেফতার হতে হবে সেই শঙ্কাও ছিল সব সময়। অনেক রাত কেটেছে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে, বাইরে পুলিশের তৎপরতা, ভেতরে নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনের পরিকল্পনা। ঘুমহীন সেই রাতগুলো থামাতে পারেনি তার রাজনৈতিক কর্মকাণ্ড। গ্রেফতার হয়েছেন, কারাগারে গেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তবুও দমে যাননি তিনি। আমাদের মনে একটা কাজ করে যে আমরা ন্যায়সঙ্গত কাজ করছি। এই ন্যায়সঙ্গত কাজ করছি এই ভাবনাটাই একটা নৈতিক শক্তি তৈরি করে মনের মধ্যে, যার কারণে অনেক ঝুঁকি নেয়। সময়ের পরিক্রমায় সেই সংগ্রামী নেতাই এখন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। দায়িত্ব বদলেছে অবস্থান, কিন্তু বদলায়নি তৃণমূলের প্রতি দায়বদ্ধতা। একদিকে যেমন আনন্দ হচ্ছে, আবার এক ধরনের ভয়ও তো লাগে যে এত বড় দায়িত্ব এটা পালন করতে পারবো কি, নানা প্রশ্ন মনের মধ্যে উদ্রেক হয় আর কি। তো যেহেতু সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে এসেছি প্রায় 10-11 বছর, তো আশা করি যে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে তো অনেক আগে থেকেই আমার যোগাযোগ রয়েছে। দীর্ঘ লড়াই সংগ্রামের পর ক্ষমতায় তার দল বিএনপি। এতদিনে দলটির সাংগঠনিক কাঠামো বিস্তারে অনেক কিছু পুরনো হয়ে গেছে, অনেক কমিটিরই মেয়াদ শেষ। চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন রিজভী। সেটা জেলা ইউনিট, মহানগর ইউনিট, বিভিন্ন ইউনিট এবং তার অধীনস্থ যে উপজেলা পৌরসভা যে ইউনিটগুলো আছে তারা এই ধরনের তৎপরতা চালিয়ে যাবে। আমরা বিভিন্ন জাতীয় দিবসে দলের বিভিন্ন যে দিবসগুলোতে যে কর্মসূচিগুলো পালন করা হয়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম তাকে যেমন দেখিয়েছে প্রতিকূলতার মুখোমুখি হওয়ার বাস্তবতা, তেমনি শিখিয়েছে জনগণের কাছে জবাবদিহির গুরুত্ব। জনপ্রিয় রাজনৈতিক দল যখন জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে তখন তাকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হয়। একটা হচ্ছে দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে জবাবদিহি করতে হয়, ঠিক তেমনি জনগণের কাছে জবাবদিহি করতে হয়। এতদূর আসার পর পেছনে ফিরে সেই তৃণমূল আর শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান উত্তরের জেলা কুড়িগ্রামের সন্তান রুহুল কবির রিজভী। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মরদেহের রহস্য উদ্ঘাটন ও পরিচয় শনাক্ত হয়েছে। নিহত কিশোরীর নাম মিম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহকর্মীর কাজ করতেন তিনি। গৃহকর্তা তাকে নির্যাতনের পর হাসপাতালে ফেলে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই ঘটনায় জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ। যদিও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ পরিবারের। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 12 আগস্ট বেলা 11টা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাকা মেডিকেলের সামনে সিএনজি থেকে এক নারীকে ট্রলিতে তুলছেন কয়েকজন। নেওয়া হয় জরুরি বিভাগে। এর কিছুক্ষণ পর ওই কিশোরীকে চিকিৎসক মৃত ঘোষণা করলে সিএনজি চালক ও বাহকরা পালিয়ে যান। এই অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত ও রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে শাহবাগ থানা পুলিশ। ঘটনাটির 8 দিন পর অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় মরদেহটি মিম নামের এক গৃহকর্মীর, যাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঢাকা মেডিকেলের সামনে এনে রেখে যায় 3 জন। তখনও ওই কিশোরীর মৃত্যুর খবর অজানা ছিল পরিবারের সদস্যদের কাছে। স্থানীয় এক ব্যক্তির কাছে জানার পর থানায় মামলা করতে গিয়ে ভোগান্তির শিকার হন পরিবার। টাকা দিয়ে ধামা চাপা করে দিতে, আর যেই থানায় দেওয়া হয়েছিল যে আমার বোনের অভিযোগ করা হয়েছিল ওই থানার ওই থানার অফিসারে বলতেছে যে এই থানার অফিসারে বলছে যে আপনারা যে মৃত্যু অভিযোগ করছেন আপনারা কি শিওর? ধমক দিয়ে আমার মাকে বলছে। মামলার মধ্যে যখন লেখছি বলে ওরা মেরে ফেলাইছে,
আপনারা কি জানেন মেয়েরা ফেলাইছে করে আপনারা এই মিথ্যা অভিযোগ দেন করে আমি মিমের মা জানান 1 বছর আগে অভাবের তাড়নায় মিমকে ফয়সালের বাসায় কাজে পাঠান তিনি। পরে বারবার যোগাযোগের চেষ্টা করেও মেয়ের খোঁজ পান না তারা। মাঝে একবার কথা হলেও বাবা মার কাছে মারধরের অভিযোগ করে মিম। আমি 1-1.5 মাস আগে ভিডিও কলে কথা বলছি, কথা বলার পরে মেয়েটারা জিজ্ঞাসা করছি আম্মু ওরা কে তোমাকে মারে? আম্মু মারে, আমাকে এসে নিয়ে যাও, আমাকে এসে নিয়ে যাও, ওরা মারে, এ কথা বলছি মেয়েটা। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে মিমকে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা। আমার বোনের এই জায়গায় কত সারা শরীরে মায়ের দাগ, কামড়, এমন কোনো জায়গা বাদ নেই যে ওর আহত জায়গা নাই। রেপ করা হয়েছে, রেপ করার পরে মারা হয়েছে। মেয়েরা পরে ওনারা মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে পলাইছে, পলায় এসে নিজেরাই জিতি করছে। ন্যায্য বিচার চাই, মেয়েটার যেভাবে মারছে অত্যাচার নির্যাতন করে এভাবে এরকম বিচার আমি চাই। ঢাকা মেডিকেলের সামনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বৃহস্পতিবার এই ঘটনায় জড়িত ফয়সাল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে সেই সিএনজিটিও। এই যে লাশটাকে যে গোপন করার চেষ্টা করছে, এটাই তো বড় অপরাধ। এই ঘটনাটা সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় ঘটছে। আমরা সেই মোতাবেক এই তথ্য উপাত্ত নিয়ে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করি, আসামি গ্রেপ্তার করি এবং আসামি আমাদের হেফাজতে আছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সবার। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।